নমস্কার। গুরু পূর্ণিমার এই পুণ্য প্রভাতে আমি আমার সকল গুরুদের রাতুল চরণে অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র প্রণাম জ্ঞাপন করছি। এই মুহূর্তে, এই পুণ্য মুহূর্তে আমি আমার পরম আশ্রয়স্বরূপ মহামতি অনন্তলালকে আমার অক্ষম রচনায় 3টি শ্লোক নিবেদন করছি। ন্যায়স্য লুপ্ত মহিমানমদীর্ঘ লোকে ব্যাশক্ত শাস্ত্র নিচয় প্রকট প্রদীপম বিদ্যজ্জনৈ পরিগণিতম অনন্তলালম বন্দে গুরুং প্রণতঃ দেবব্রতঃ স্মৃতাশ্চর্য শ্রুতিনিধিং পুরাণবেত্তারং রাহুল সাহশ্চর্য বলেন পুনরুদ্ধৃতজ্ঞম ভারত দর্শন ধন রক্ষণ দীক্ষিতং তং বন্দে মুহুর্মুহুরাহং প্রণতঃ দেবব্রতঃ। गुरुपूर्णिमम ईदम अद्य कृतांजलिराहं तत्पाद पद्म जुगले विनितयस्मि नित्यम आभूमि प्रणमम ईदम कृपया गृह्णान शिष्य प्रणत देवव्रतः। जिन्हें न्याय दर्शनेर लुप्त प्राय ज्ञान के पुनरुज्जीवित करेছেন, যিনি রাহুলজির সহযোগিতায় সেই মহৎ সাধনায় ব্রতী হয়েছিলেন, যিনি মহাভারত ও শাস্ত্রসমূহের পরম তত্ত্বজ্ঞ, যার স্মৃতিশক্তি ছিল বিস্ময়কর, সেই পরম জ্ঞানী আমার পরম আশ্রয়স্বরূপ মহামতি অনন্তলাল ঠাকুরকে আমি বারংবার আনত চিত্তে প্রণাম জানাই। যার জ্ঞান প্রদীপের আলোয় আমাদের জীবনও অর্থপূর্ণ হয়ে উঠুক। আজ গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমার শুরুতেই একটি প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে। আজ যিনি পৃথিবীর সমস্ত তথ্য, আজ যদি পৃথিবীর সমস্ত তথ্য আপনাদের হাতের মুঠোয় থাকে, তাহলেও কি আপনি একজন প্রকৃত শিক্ষিত মানুষ হয়ে যাবেন? প্রশ্নটি সহজ, কিন্তু উত্তরটি সহজ নয়। আমরা এমন এক সময় বাস করছি যেখানে কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের তথ্য আমাদের মোবাইলের পর্দায় এসে যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আজকে সে প্রবন্ধ লিখছে, খবর পড়ছে, ছবি আঁকছে, গান তৈরি করছে, গবেষণায় সাহায্য করছে, জটিল সমস্যার সমাধান করছে। প্রযুক্তির এই অগ্রগতি মানব সভ্যতার এক বিস্ময়কর অর্জন নিঃসন্দেহে। তবু একটি অদ্ভুত বৈপরীত্য আমাদের সামনে দাঁড়িয়ে আছে। তথ্য বাড়ছে নিঃসন্দেহে, কিন্তু বিভ্রান্তিও তো বাড়ছে। যোগাযোগ বাড়ছে, কিন্তু সম্পর্ক অনেক দুর্বল হয়ে যাচ্ছে। ডিগ্রি বাড়ছে, কিন্তু মূল্যবোধ নিয়েও উদ্বেগও বাড়ছে। প্রযুক্তি উন্নত হচ্ছে, কিন্তু মানুষের মন কি ততটাই শান্ত হচ্ছে? এই প্রশ্নগুলো কেবল আমাদের নয়, শুধু ভারতবর্ষের নয়, সমগ্র বিশ্বের। গত কয়েক বছরে আমরা পৃথিবীর নানা প্রান্তে শিক্ষাঙ্গনকে কেন্দ্র করে অস্থিরতা, উদ্বেগ এবং অনিশ্চয়তার ছবি দেখে চলেছি। কোথাও ছাত্ররা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, কোথাও শিক্ষকরা অতিরিক্ত চাপের মধ্যে কাজ করছেন, কোথাও পরিবার বিভ্রান্ত। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কী, সেই প্রশ্নেই যেন সবাই আবার ফিরে আসছেন। ভারতবর্ষ এই বাস্তবতার বাইরে নয়।
আমাদের দেশও বিভিন্ন সময়ে শিক্ষা, কর্মসংস্থান, প্রতিযোগিতা এবং ভবিষ্যৎ নিয়ে তরুণ সমাজের উদ্বেগ প্রকাশিত হয়ে চলেছে। এই ঘটনাগুলির রাজনৈতিক বিশ্লেষণ আজকে আমাদের উদ্দেশ্য নয়, কারণ মতভেদ গণতন্ত্রের একটা অংশ। কিন্তু একটা প্রশ্ন তো আমাদের সবার, আমরা কি এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছি যা দক্ষ কর্মী তৈরি করবে, নাকি দায়িত্বশীল মানুষও গড়ে তুলবে? আজ আমরা প্রায় একটা ইংরেজি শব্দ শুনি, স্কিল ডেভেলপমেন্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যারেক্টার ডেভেলপমেন্ট, তার পাশাপাশি আরেকটা শব্দও রয়েছে। একটি মানুষ দক্ষ হতে পারে কিন্তু সে সৎ নাও হতে পারে, মেধাবী হতে পারে কিন্তু সংবেদনশীল নাও হতে পারে, সফল হতে পারে কিন্তু মানবিক নাও হতে পারে। এই কারণেই শিক্ষা কেবল কর্মজীবনের প্রস্তুতি নয়, শিক্ষা হলো জীবনযাপনের প্রস্তুতি। স্বামীজির একটি অমর বাণী আমরা স্মরণ করতে পারি, শিক্ষা হচ্ছে মানুষের ভেতরের যে পূর্ণতা প্রথম থেকেই বর্তমান, তারই প্রকাশ। এই একটি বাক্যের মধ্যে ভারতীয় শিক্ষা দর্শনের সার কথা রয়েছে। শিক্ষা বাইরে থেকে চাপিয়ে দেওয়া কিছু নয়, শিক্ষা হলো ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলা। একজন ভাস্কর যেমন পাথরের ভেতরে লুকিয়ে থাকা মূর্তিটিকে প্রকাশ করেন, তেমনি একজন প্রকৃত শিক্ষক ছাত্রের ভেতরে লুকিয়ে থাকা মানুষটিকে প্রকাশ করেন। এই কারণে ভারতীয় সভ্যতা এবং ভারতীয় সভ্যতায় শিক্ষককে কেবলমাত্র টিচার বলা হয়নি, বলা হয়েছে গুরু। গুরু মানে যিনি শুধু কেবলমাত্র পাঠ দান করেন না, যিনি পথ প্রদর্শক, যিনি মূল্যবোধের ধারক। তিনি এমন একজন মানুষ যিনি শিষ্যের কেবল উত্তর দেন না, উত্তর খুঁজে পাওয়ার শক্তি দেন। একটা ছোট্ট ঘটনা বলি। একজন ছাত্র তার শিক্ষককে একদিন একটি প্রশ্ন করল, স্যার আপনি কি আমাকে সফল হওয়ার সূত্র বলতে পারেন? শিক্ষক খানিকক্ষণ চুপ থেকে বললেন, আমি তোমাকে সূত্র দিতে পারি, কিন্তু সেই সূত্র কখন প্রয়োগ করবে, কেন করবে, কোন পরিস্থিতিতে করবে, সেই বিচার বুদ্ধি তোমাকেই অর্জন করতে হবে। এই বিচার বুদ্ধির নামই হচ্ছে প্রজ্ঞা। ইনফরমেশন সবাই পেতে পারে, নলেজ অনেকেই অর্জন করতে পারে, কিন্তু উইজডম বা প্রজ্ঞা সেটা গড়ে ওঠে দীর্ঘ সাধনা, অভিজ্ঞতা এবং একজন প্রকৃত গুরুর সান্নিধ্যে। আজ গুরু পূর্ণিমা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটা একটা গভীর সামাজিক প্রশ্ন, একটা শিক্ষাগত প্রশ্ন, একটা নৈতিক প্রশ্ন এবং সর্বোপরি একটা মানবিক প্রশ্ন। আজ আমাদের আলোচনার উদ্দেশ্য অতীতকে স্মরণ করা নয়, অতীতের আলো নিয়ে ভবিষ্যতের পথ আলোকিত করা। কারণ আমার বিশ্বাস প্রযুক্তি আমাদের আরও শক্তিশালী করতে পারবে, কিন্তু একজন গুরুই আমাদের আরও মানবিক করে তুলতে পারেন। এই বিশ্বাসকে হৃদয় ধারণ করেই আসুন আজকের আলোচনা আমরা আরম্ভ করি। আমাদের ভারতবর্ষের শাশ্বত ধারণায় গুরু একজন নিছক ব্যক্তি মাত্র নন, গুরু একটি চিরন্তন নীতি। তথ্যের যুগে আজ আমরা একটা এই প্রশ্নের সম্মুখীন হই বা বারবার এই প্রশ্ন বিভিন্ন স্তরে উঠতে আমরা দেখি, তথ্যের যুগে কি এখনও গুরুর প্রয়োজন আছে? এখনও কি টিচারের একটা প্রয়োজন রয়েছে? এখন সেই প্রশ্নেরই উত্তর আমরা খুঁজব। তবে শুরু করব একটা ছোট্ট ঘটনা দিয়ে। একজন ছাত্র তার শিক্ষককে জিজ্ঞেস করল, স্যার পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কোনটি? শিক্ষক একটি হেসে বললেন, যেই বিশ্ববিদ্যালয়ে কোনো ভবন নেই, কোনো নির্দিষ্ট সীমানা নেই, কিন্তু হাজার হাজার বছর ধরে মানুষকে মানুষ করে তুলেছে, সেই বিশ্ববিদ্যালয়ের নাম গুরু শিষ্য পরম্পরা, এবং সেটি বিশ্বের সবচেয়ে বড় ইউনিভার্সিটি। কথাটা শুনে কাব্যিক মনে হতে পারে, কিন্তু ইতিহাস বলছে এটাই সত্য। পৃথিবীর প্রতিটি সভ্যতায় শিক্ষক ছিলেন, কিন্তু ভারতবর্ষ শিক্ষককে কেবল পেশা হিসেবে দেখেনি, তাকে একটা দর্শন হিসেবে দেখেছে। এই কারণে আমাদের শাস্ত্রে বলা হয়েছে আচার্য দেব ভব।
দেব শব্দের অর্থ যিনি আলোকিত করেন, যিনি মানুষের ভেতরে সুপ্ত সম্ভাবনাকে জাগিয়ে তোলেন। গুরু শব্দের প্রকৃত অর্থ সংস্কৃতে বলা হয় গু মানে অন্ধকার, রু মানে সেই অন্ধকারকে যিনি অপসারণ করেন, অর্থাৎ যিনি অজ্ঞান, ভয়, সংকীর্ণতা এবং বিভ্রান্তির অন্ধকার দূর করেন, তিনি গুরু। তাই গুরু কেবল ধর্মীয় শিক্ষক নন, একজন বিজ্ঞানীও গুরু হতে পারেন, একজন শিল্পীও গুরু হতে পারেন, একজন সঙ্গীতজ্ঞ, একজন চিকিৎসক, একজন সমাজ সংস্কারক। যেই মানুষকে সত্যের দিকে এগিয়ে দেন, তিনি কোনো না কোনো অর্থে গুরু। আমরা প্রায় ভাবি গুরু মানেই বোধহয় একটা কোনো বিদ্যালয়ের, কোনো একটা স্কুলের বা একটা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক। ভারতীয় সংস্কৃতি কিন্তু অন্য কথা বলে। তৈত্তরীয় উপনিষদ আমাদের শিক্ষা দেয় মাতৃদেব ভাব, পিতৃদেব ভাব, আচার্যদেব ভাব। লক্ষ্য করুন, প্রথমে মা, তারপর বাবা, তারপর গুরু। কেন? তারপর আচার্য বা গুরু কেন? কারণ শিশুর প্রথম বিদ্যালয় তার পরিবার, তার গৃহ। সে কথা বলতে শেখে মায়ের কাছে, আচরণ শেখে সে পরিবারে, সত্য বলা, ভাগ করে নেওয়া, এই বা অন্যকে সম্মান করা, এই মূল্যবোধ এসব কোনো বই থেকে শেখা যায় না, শেখা যায় জীবনের কাছ থেকে। আজ আধুনিক মনোবিজ্ঞানও বলছে একটা শিশুর ব্যক্তিত্বের ভিত্তি জীবনের কয়েক বছরেই গড়ে ওঠে। দেখুন, শাস্ত্র আর বিজ্ঞান দুই কিন্তু ভিন্ন ভাষায় একই সত্য উচ্চারণ করছে। এবার একটি কঠিন প্রশ্ন। আজকাল আমরা সহজেই কাউকে গুরু বলে দিই, কিন্তু ভারতীয় দর্শন সহজে কাউকে গুরু বলে না। মুন্ডক উপনিষদে বলা হয়েছে তদ্বিজ্ঞানার্থং গুরুমেভাবিগচ্ছেৎ সমিত প্রাণী শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠম। অর্থাৎ প্রকৃত গুরু এমন একজন হবেন যিনি জ্ঞান অর্জন করেছেন, শ্রোত্রিয়, এবং সেই জ্ঞান নিজের জীবনে ধারণ করেছেন, নিজের আচরণে ব্রহ্মনিষ্ঠ। শুধু সুন্দর বক্তৃতা দিলেই হবে না, জনপ্রিয় হলেই হবে না, অনেক জ্ঞান পাণ্ডিত্য থাকলেই হবে না, শুধু ডিগ্রি থাকলেই হবে না। জ্ঞান এবং চরিত্র, এই দুয়ের মিলনেই গুরুর জন্ম। এরপরের প্রশ্ন, শিষ্যকে সবাই কি শিষ্য হতে পারে? না। কারণ শিষ্য হওয়া মানে শুধুমাত্র কোনো প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হওয়া নয়। শিষ্য হওয়া মানে শেখার জন্য নিজেকে প্রস্তুত করে তোলা। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, 4th অধ্যায়ে আপনারা সবাই জানেন কম বেশি, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। 3টি শব্দ, প্রণিপাত, অহংকার ত্যাগ করে, দম্ভ ত্যাগ করে শেখার একটা মানসিকতা। পরিপ্রশ্ন, যুক্তিসঙ্গত প্রশ্ন করার সাহস। এবং 3, সেবা, শিক্ষার প্রতি আন্তরিক নিষ্ঠা। দেখুন, এখানে কোথাও অন্ধ আনুগত্যের কথা নেই, বরং প্রশ্ন করার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটাই ভারতীয় শিক্ষার শক্তি। একজন কুমোর একটা মাটি নিয়ে একটা হাঁড়ি তৈরি করছিলেন। একটি শিশু তার পাশে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি করছো? কুমোর বললেন, আমি হাঁড়ি বানাচ্ছি না, আমি মাটির ভেতরে লুকিয়ে থাকা হাঁড়িটাকে বের করে আনছি। একজন প্রকৃত শিক্ষক ঠিক তাই করেন। তিনি ছাত্রের মধ্যে কিছু ঢুকিয়ে দেন না, ইনজেক্ট এইভাবে করেন না। তিনি ছাত্রের মধ্যে সুপ্ত অবস্থায় যা আছে সেটাকে তিনি জাগিয়ে তুলতে সাহায্য করেন। বিবেকানন্দ তাই বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অব দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। গুরু কি কেবল উত্তর দেন, কেবলমাত্র প্রশ্নের উত্তর? না, সত্যিকার গুরু অনেক সময় কোনো উত্তর দেন না। আমরা উপনিষদে দেখেছি গুরু এবং শিষ্য উভয়ই মুখোমুখি বসে আছেন,
কেউ কোনো কথা বলছেন না, একটা চমৎকার নীরবতা সেখানে রয়েছে, অথচ বহু প্রশ্নের সমাধান সেখানে হয়ে যাচ্ছে। আসলে তিনি এমন একটি প্রশ্ন তুলে ধরেন শিষ্যের সামনে, তার জীবনের মধ্যে দিয়ে, তার আচরণের মধ্যে দিয়ে, তার যাপনের মধ্যে দিয়ে, যা মানুষের জীবনকে বদলে দেয়। সক্রেটিস বা আমাদের উপনিষদের ঋষিরা ঠিক এইভাবেই প্রশ্নের মাধ্যমেই শিক্ষা দিয়েছেন। নচিকেতা প্রশ্ন করেছিলেন, গার্গী প্রশ্ন করেছিলেন, মৈত্রেয়ী প্রশ্ন করেছিলেন। ভারতীয় সভ্যতা কখনো প্রশ্ন করতে ভয় পায়নি, আর কখনো তাদের প্রশ্নকে থামিয়ে দেবার দুঃসাহসও কেউ করেনি। যেখানে প্রশ্নের স্বাধীনতা থাকে সেখানেই জ্ঞানের বিকাশ হয়। গুরু আর শিষ্য এই দুই সম্পর্ক কেমন হওয়া উচিত, এই প্রশ্ন নিয়ে তো বহু আলোচনা হয়েছে। আসলে এই সম্পর্কের ভিত্তি দুটো, শ্রদ্ধা এবং বিশ্বাস। শ্রদ্ধা মানে কিন্তু ভয় নয়, বিশ্বাস মানেও অন্ধ আনুগত্য নয়। একজন ভালো শিক্ষক চান তার ছাত্র একদিন যেন তাকে অতিক্রম করে যায়। আর একজন ভালো ছাত্র কখনো শিক্ষকের ব্যক্তিত্বের অনুকরণ করেন না, তিনি তার মূল্যবোধকে জীবনে ধারণ করেন। এই সম্পর্ক কোনো প্রতিযোগিতার নয়, এটি বিকাশের। আজ অনেক ছাত্র এ কথা প্রশ্ন তোলেন, অনেকেই বলেন, আচ্ছা গুগল আছে, এআই আছে, তাহলে শিক্ষকের প্রয়োজন কি? আমরা বলি, গুগল তথ্য দেয়, এআই উত্তর দেয় নিঃসন্দেহে, কিন্তু একজন শিক্ষক সম্ভাবনার উপর, ছাত্রের সম্ভাবনার উপর বিশ্বাস রাখেন। একটা সার্চ ইঞ্জিন আমাদের প্রশ্নের উত্তর দিতে পারে, কিন্তু একজন গুরু আমাদের জীবনটাকেই বদলে দিতে পারেন। এটাই হচ্ছে পার্থক্য। ভারতীয় সংস্কৃতি গুরু কোনো ব্যক্তি পুজোর নাম নয়, তিনি একজন নৈতিক আদর্শ, কোনো অন্ধ অনুসরণের প্রতীকও তিনি নন। তিনি মুক্ত চিন্তার পথপ্রদর্শক। তিনি আমাদের শেখান, জ্ঞান অর্জন করো, প্রশ্ন করো, সত্যকে অনুসরণ করো এবং শেখা কখনো বন্ধ করো না। এই কারণে গুরু পূর্ণিমা অতীতের কোনো স্মৃতি নয়, এটি প্রতিটি মানুষের জীবনে শেখার, বিনয়ের এবং আত্মোন্নয়নের এক চিরন্তন উৎসব। আচ্ছা, এই যুগে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যখন এত মাতামাতি, এত রমরমা, সেই যুগে গুরুর প্রয়োজন কেন? আমরা আলোচনার এই কেন্দ্রীয় প্রশ্নে এখন আমরা এসে দাঁড়িয়েছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে গুরুর প্রয়োজন কি সত্যি আগের মতো আছে? এই উত্তর আমরা আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে অনুসন্ধান করব। আমরা প্রথমেই এই তথ্য বা ইনফরমেশন এবং জ্ঞান অর্থাৎ নলেজ, এই দুটো শব্দকে একই অর্থে ব্যবহার করি, কিন্তু তা তো নয়। ইনফরমেশন হলো বিচ্ছিন্ন তথ্য, আর নলেজ হলো সেই তথ্যের সুগঠিত উপলব্ধি। আর তারও উপরে আছে আরেকটি জিনিস, সেটা হচ্ছে উইজডম বা প্রজ্ঞা। সেটি হলো কোন জ্ঞান, কোন ইনফরমেশন, কোন নলেজ কখন, কোথায়, কিভাবে এবং কেন ব্যবহার করতে হবে, সেই নৈতিক ও বাস্তব বিচার শক্তি। আপনি যদি ইন্টারনেটে আগুন সম্পর্কে খোঁজেন, মুহূর্তের মধ্যে আপনি হাজারো তথ্য পাবেন, কিন্তু এই আগুন নিয়ে কোথায় কখন আলো, কোথায় কখন উষ্ণতা, কোথায় কখন আমাদের খাবার তৈরি এবং কোথায় ধ্বংস, এই বিচার শক্তি কোনো সার্চ ইঞ্জিন শেখায় না। কোথায় এটাকে আমি কিভাবে প্রয়োগ করে আমার কল্যাণ সাধন করতে পারি, আমার যথার্থ অগ্রগতি আমি লাভ করতে পারি, এটি আমাকে কোনো এআই শেখাবে না। সেই শিক্ষা আসে মূল্যবোধ, অভিজ্ঞতা এবং অবশ্যই একজন প্রকৃত শিক্ষক বা গুরুর কাছ থেকে।
এআই তো লক্ষ লক্ষ তথ্যকে বিশ্লেষণ করতে পারে, বিভিন্ন ভাষায় যোগাযোগ করতে পারে, গবেষণায় সহায়তা করতে পারে, পার্সোনালাইজড লার্নিংয়ের সুযোগ করে দিতে পারে, চিকিৎসা, আইন, প্রকৌশল, মহাকাশ গবেষণা প্রতিটি ক্ষেত্রে। এবং আসলে এআই হচ্ছে মানুষের কগনিটিভ এক্সটেনশন, বুদ্ধিবৃত্তিক সক্ষমতার এক শক্তিশালী সম্প্রসারণ। এটা মানব সভ্যতার নিঃসন্দেহে এক ঐতিহাসিক অর্জন। এখন প্রশ্ন, আমাকে এটাও দেখতে হবে এআই কি পারে না। উত্তর দিতে পারে, নৈতিক পরিণতির অনুভব করতে পারে না, ভাষা তৈরি করতে পারে কিন্তু নীরবতার অর্থ বোঝে না, যুক্তি দিতে পারে কিন্তু বিবেক বা কনসাসনেস তৈরি করতে পারে না, সহানুভূতির ভাষা অনুকরণ করতে পারে কিন্তু প্রকৃত এমপ্যাথি অনুভব করতে পারে না। একজন শিক্ষক, সে যখন দেখে তার ক্লাসের একটি ছেলে বেশ কিছুদিন ধরে চুপচাপ, খানিকটা বিষাদগ্রস্ত, খানিকটা অমনোযোগী, খানিকটা যেন উদাসীন, বিভ্রান্ত, কারণ হয়তো সে বিষণ্ণ, ভীত কিংবা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে, সেই উপলব্ধি কোনো অ্যালগরিদমের গণনা নয়, এটি মানবিক সম্পর্কের ফল। এখানেই একজন শিক্ষকের প্রয়োজন। আজ সারা পৃথিবীতে এমপ্লয়াবিলিটির কথা বলা হয়। নিশ্চয়ই দক্ষতা দরকার, স্কিলের দরকার, কিন্তু দক্ষতা যদি নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হয় তবে সেটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। তার উদাহরণ ভুরি ভুরি। ইতিহাসে বহু মেধাবী মানুষ মানবতার বিরুদ্ধে কাজ করেছেন, করে চলেছেন, আমরা প্রায় সেই খবর পাই। এই জন্য ভারতীয় শিক্ষা দর্শন কেবলমাত্র বিদ্যার কথা বলে না, সে বিদ্যার সাথে আরেকটি শব্দকে সমান্তরালভাবে পাশাপাশি একই সঙ্গে উচ্চারণ করে, বিদ্যা ও বিনয়। এই বিনয় শিক্ষা প্রত্যেকের দরকার। একটি রাষ্ট্রের প্রশাসন চালাতে হলে সর্বোচ্চ প্রশাসনকারী থেকে একেবারে নিম্ন স্তরের প্রশাসনকারী পর্যন্ত সবাইকে বিভিন্ন গুণ, বিভিন্ন শিক্ষা অর্জন করতে হয়। সেই সঙ্গে তাদের আরেকটি শিক্ষা অবশ্যই অর্জন করতে হতো আগেকার দিনে, না হলে সে ওই স্তরে আরোহণ করতে পারতেন না। সেটি হচ্ছে বিনয়। একজন রাজাকে বিনয় শিক্ষা শিখতেই হতো। এটি আমার আপনার কথা নয়, এটি আমাদের ভারতবর্ষের সবচাইতে সেরা এই কৌটিল্যের অর্থশাস্ত্র, রাজনীতি শাস্ত্রের মধ্যে বারবার পরিষ্কার করে বলা আছে, একজন শিক্ষক যার বিনয় শিক্ষা নেই সে কখনো প্রকৃত রাজা হতে পারে না। এই প্রসঙ্গে আমরা একটা শ্লোক স্মরণ করতে পারি, বিদ্যা দদাতি বিনয়ম, বিনয়াদ ইয়াতি পাত্রতম, পাত্রদাদ ধনাপ্নোতি, ধনাদ ধর্ম ততৌ সুখম। বিদ্যা বিনয় দান করে, বিনয় মানুষকে যোগ্যতর করে তোলে, যোগ্যতম করে তোলে। যোগ্যতা থেকেই আসে সাফল্য, আর সাফল্য তখনই অর্থপূর্ণ হয় যখন তার ধর্ম, অর্থাৎ ধর্ম অর্থে এখানে নৈতিকতা, এই নৈতিকতার সঙ্গে মানুষকে যুক্ত করে, তার প্রত্যেকটি ভাবনাকে, প্রত্যেকটি কাজকে, তার আচরণকে। সুতরাং এখানে শিক্ষার লক্ষ্য কেবল অর্থ উপার্জন নয়, ক্ষমতা অর্জন নয়, মানুষের পরিপূর্ণ বিকাশ। এডুকেশনাল সাইকোলজিতে আজকাল প্রায় বলা হয় একজন ভালো শিক্ষক কেবল তথ্য দেবেন না, তিনি ছাত্রের ইন্ট্রিনসিক মোটিভেশন বা অন্তর্নিহিত শেখার আগ্রহ জাগিয়ে তুলবেন। ভারতীয় গুরুতত্ত্ব তো ঠিক এই একই কথাই বলে এসেছে। গুরু কখন শিষ্যকে নিজের প্রতিচ্ছবি করে তুলতে চান না, তিনি শিষ্যকে তার স্বরূপ আবিষ্কার করতে সাহায্য করেন। এই কারণে উপনিষদ গুরুর উত্তর চাপিয়ে দেন না, তিনি প্রশ্নের মুখ খুলে দেন।
একটি বৃদ্ধ মালি গার্ডেনার তিনি দুটো চারা গাছ রোপণ করলেন। প্রতিদিন তার মধ্যে একটিকে একটু অন্য প্রকৌশল একটু টেনে টেনে বড় করার চেষ্টা করলেন, আর দ্বিতীয়টিকে জল, আলো এবং সঠিক পরিবেশ দেওয়া হলো। কিছুদিন বাদে দেখা গেল প্রথমটি শুকিয়ে গেছে, দ্বিতীয়টি স্বাভাবিকভাবে বেড়ে উঠেছে। একজন প্রকৃত শিক্ষকও তাই করেন। তিনি ছাত্রকে টেনে বড় করেন না, তিনি এমন পরিবেশ তৈরি করেন যেখানে ছাত্র নিজেই বিকশিত হয়। এটাই হচ্ছে এডুকেশন অ্যাজ গ্রোথ। গুরুর ভূমিকা, শিক্ষকের ভূমিকাটা কি তাহলে কমছে না বাড়ছে? আমাদের কমছেও না, বদলাচ্ছে। আগে শিক্ষক ছিলেন জ্ঞানের প্রধান উৎস, এখন তিনি জ্ঞানের একমাত্র উৎস নন। তিনি আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তিনি কিউরেটর অব নলেজ, তিনি মেন্টর, এথিক্যাল গাইড এবং মিনিং মেকার। এই ভূমিকায় আজ গুরুরা দাঁড়িয়ে আছেন, প্রত্যেক শিক্ষক দাঁড়িয়ে আছেন। আগে শিক্ষক বলতেন এই উত্তরটা শিখে নাও, এটা মনে রেখো। আজকের শিক্ষক বলবেন কেন এই উত্তরটা গ্রহণযোগ্য সেটাকে বিচার করো। এই পরিবর্তনই ভবিষ্যতের শিক্ষা। দেখুন, আজকে শিক্ষার যে বিশ্বজুড়ে যে সংকট, সেখানে আমরা এমন একটি প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে আছি যার উত্তর কেবলমাত্র শিক্ষা জগতের নয়, সমগ্র সমাজ তার ভবিষ্যৎ নির্ধারণ করবে। প্রশ্ন এটা তো ওঠে, আজ শিক্ষক তাহলে তার মর্যাদা হারাচ্ছেন কেন? প্রশ্নটি ভীষণ সংবেদনশীল, তাই এর উত্তর ভারসাম্যপূর্ণ হওয়া উচিত। কারণ কোনো একটি পক্ষকে দোষ দিয়ে এই সমস্যার সমাধান করা যায় না। আজকের এই সিস্টেম গোটা ব্যবস্থারই সংকট। শিক্ষক কি বদলে গেছেন? অনেকে বলেন আগের মতন শিক্ষক আর নেই। কথাটার মধ্যে হয়তো আংশিক সত্য আছে, কিন্তু প্রশ্ন হলো আগের মতো ছাত্র কি আছে? আগের মতো পরিবার কি আছে? আগের মতো অভিভাবকরা কি আছেন? আগের মতো সমাজ কি আছে? যদি সমাজ বদলে যায় তবে শিক্ষা প্রতিষ্ঠানও বদলাবে, কারণ শিক্ষা কখনো সমাজের বাইরে দাঁড়িয়ে থাকে না। বিদ্যালয় তো সমাজেরই প্রতিচ্ছবি। আজ একজন শিক্ষককে শুধু পড়াতে হয় না, তাকে ডিজিটাল প্রযুক্তি জানতে হয়, প্রশাসনিক কাজ করতে হয়, নতুন পাঠ্যক্রমের সঙ্গে নিজেকে তৈরি করে নিতে হয়, তাকে নানা রকম ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়, এবং সেই সঙ্গে ছাত্রদের প্রত্যাশা, এই মানসিক সমস্যার দিকে লক্ষ্য রাখতে হয়, অভিভাবকদের প্রত্যাশা পূরণ করতে হয়, অনেক সময় তাদের নানান গবেষণাও করতে হয়। সুতরাং তিনি একজন বর্তমানের মাত্র তিনি টিচার বা শিক্ষক নন, তার কাজ একজন মেন্টর, কাউন্সেলর, ইভ্যালিউটর, অ্যাডমিনিস্ট্রেটর এবং কখনো কখনো তিনি ক্রাইসিস ম্যানেজার হিসেবেও কাজ করেন। আমরা কি এই পরিবর্তিত শিক্ষকদের ভূমিকাকে যথেষ্ট সম্মান দিচ্ছি? এবং শিক্ষকরাও কি নিজেদেরকে এমনই করে তুলছেন? এই দুটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের ছাত্র এমন এক পৃথিবীতে বড় হচ্ছে যেখানে প্রতিদিন হাজার হাজার তথ্য তার সামনে আসছে। সে শুধু পরীক্ষার সঙ্গে প্রতিযোগিতা করছে না, সে প্রতিযোগিতা করছে সাফল্যের প্রদর্শনের সঙ্গে, সোশ্যাল মিডিয়ার সঙ্গে, অবাস্তব প্রত্যাশার সঙ্গে, অবিরাম তুলনার সঙ্গে। তার মন সবসময় ব্যস্ত, কিন্তু সে মনোযোগী নয়। এই অবস্থাকে মানববিজ্ঞানীরা অনেক সময় অ্যাটেনশন ফ্র্যাগমেন্টেশনও বলেছেন, অর্থাৎ মন এক জায়গায় স্থির থাকতে পারছে না। এই
এই পরিস্থিতিতে শিক্ষক যদি তার ছাত্রকে বলেন মনোযোগ দাও, মন দিয়ে কাজ করো, মন দিয়ে পড়ো, আর ছাত্র যদি সেটা না পারে, তবে তাকে কি শুধু দোষ দিলে তো হবে না, আমাদের বুঝতে হবে তার চারপাশের পরিবেশও বদলে গেছে। আমরা প্রায় শিক্ষককে অভিভাবকরা গিয়ে জিজ্ঞেস করি, আপনি আমার সন্তানকে আজকে কী শেখালেন, কতটুকু ও শিখলো, কতটুকু বেশি শিখলো অন্যদের চেয়ে। কিন্তু আমরা কি কখনো নিজেদেরকে এই প্রশ্ন করি, আমি আমার সন্তানকে কি শেখালাম? কারণ শিশুরা তো কানের চেয়ে চোখ দিয়ে বেশি শেখে। আপনি যদি বাড়িতে বই পড়েন তাহলে সন্তান বই পড়ার মূল্য বুঝবে, আর আপনি যদি সারাক্ষণ মোবাইলে ব্যস্ত থাকেন, ইউটিউব এবং অন্য সব উপাদানে ব্যস্ত থাকেন, তাহলে আপনার সন্তান সেটাকেই বাস্তব মনে করবে। কারণ মনে রাখবেন, পরিবারই হচ্ছে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। একটি সমাজ কাকে নায়ক বানায় সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। যে সমাজে একজন গবেষক, একজন শিক্ষক, একজন বিজ্ঞানী, একজন সৎ প্রশাসক, একজন সৎ শিল্পীর চেয়ে যদি জনপ্রিয়তা বড় হয়ে ওঠে, তাহলে তরুণ প্রজন্মকে দোষ দিয়ে লাভ নেই, তারা তো সেই রকমই আকাঙ্ক্ষা করবে। সম্মান, মনে রাখবেন, কেবলমাত্র অর্থ দিয়ে নির্ধারিত হয় না, সম্মান নির্ধারিত হয় সমাজের মূল্যবোধ দিয়ে। ভারতবর্ষের প্রাচীন যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো ছিল, নালন্দা, তক্ষশিলা, সেখানে ছাত্ররা শুধু পাঠ্য বিষয় শিখত না, তারা বিতর্ক শিখত, যুক্তি শিখত, সহাবস্থান শিখত। বিভিন্ন শ্রেণীর সমাজের ছাত্ররা একসঙ্গে পরস্পরে একসঙ্গে বেড়ে উঠত। বিভিন্ন দর্শনের মতভেদকে তারা সম্মান করতে শিখত। আজকের পৃথিবীও তো ঠিক এটাই চাইছে, ডায়ালগ, ক্রিটিক্যাল থিঙ্কিং, রেসপেক্টফুল ডিসএগ্রিমেন্ট, কোলাবোরেশন। অর্থাৎ প্রযুক্তি যতই বদলাক, মানুষের মৌলিক শিক্ষার চাহিদা কিন্তু কখনোই কোনো কালেই বদলায় না। একজন শিক্ষক ক্লাসে এসে একটি এরকম কাচের গ্লাস তুলে ধরে ছাত্রদেরকে বললেন, বলো তো এর ওজন কত? ছাত্ররা এর নানা রকমের উত্তর দিলেন। শিক্ষক বললেন, ওজনটা বড় কথা নয়, আমি যদি এটাকে 1 মিনিট ধরে রাখি সমস্যা হবে না, 1 ঘন্টা ধরে রাখলে হাত ব্যথা করবে, 1 দিন ধরে রাখলে হাত অবশ হয়ে যাবে, আর বেশি যদি ধরার চেষ্টা করি আমার হাতটাই মনে হবে যেন খসে পড়ছে। আসলে গ্লাসের ওজন তো বদলায়নি, সময়টা বদলেছে। আমি কতক্ষণ গ্লাসটা ধরে রেখেছি এটা হচ্ছে প্রশ্ন। আসলে জীবনে দুশ্চিন্তাও ঠিক এরকম, সমস্যা থাকবেই, কিন্তু যদি আমরা সারাক্ষণ তাকে বয়ে বেড়াই, তাহলে সে আমাদেরকে ভেঙে খান খান করে দেবে। আজকে ছাত্রদের, শিক্ষকদের এবং অভিভাবকদের 3 পক্ষেরই এই শিক্ষা প্রয়োজন। উপনিষদের একটা অসাধারণ শিক্ষা হলো, শিক্ষা মানে কেবল জানা নয়, শিক্ষা মানে হয়ে ওঠা, বিকামিং। এটাই হচ্ছে আধ্যাত্মিকতা। আজকের এই ভারতীয় দর্শনে বিদ্যার সঙ্গে সেজন্য চরিত্র, বিনয়, আত্মসংযোগ এবং সেবার কথা একত্রে বলা হয়েছে। আজকের ভাষায় যাকে বলা হয় হোলিস্টিক এডুকেশন। হেড, হার্ট এবং হ্যান্ড, এই 3 H'ের এক সমন্বিত বিকাশ। হেড, হার্ট অ্যান্ড হ্যান্ডস। বুদ্ধির বিকাশ, মানবিকতার উৎকর্ষ, মানবিকতার বিকাশ, মানবিক আরও মানবিক হয়ে ওঠা এবং শক্তিশালী হয়ে ওঠা। কেবলমাত্র দৈহিক শক্তিশালী নয়, মনেও। আজকের এই যে গুরু পূর্ণিমার দিন, আমরা তো নানা সমস্যার কথা তুলে ধরলাম। এখন প্রশ্ন, এর সমাধান কোথায়?
আমরা কি কেবলমাত্র অতীতের গৌরবই স্মরণ করব? ভবিষ্যতের জন্য কি একটি নতুন পথ নির্মাণ করব না? আমাদের ভারতীয় সভ্যতার শক্তি ঠিক এখানেই। আমরা অতীতকে কেবল পূজা করি না, আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ নির্মাণ করি। এই জন্যেই গুরু পূর্ণিমা কেবলমাত্র গুরু স্মৃতিচারণ মাত্র নয়, এটি রিনিউয়াল, নিজেকে নতুন করে গড়ে তোলার দিন। আজকে তো এডুকেশন ফর এমপ্লয়মেন্ট এটা অবশ্যই দরকার, কারণ চাকরি জীবিকা দেয়, কিন্তু শিক্ষা সেটা তো জীবনবোধ দেয়। আজ যদি একজন ছাত্র অসাধারণ প্রকৌশলী হয়ে ওঠে, কিন্তু মানুষের প্রতি যদি তার কোনো দায়বদ্ধতা না থাকে, তবে তার শিক্ষা অসম্পূর্ণ। শিক্ষা হচ্ছে স্বামী বিবেকানন্দের ভাষায় মানুষের ভেতরে যে পূর্ণতা প্রথম থেকেই বর্তমান, তারই প্রকাশ। এই পূর্ণতা কেবলমাত্র মেধা নয়, এইটা হচ্ছে চরিত্র, সাহস, করুণা এবং দায়িত্ববোধের সমন্বয়। আগামী দিনের শিক্ষক কেবলমাত্র পাঠ্য বইয়ের মানে করে বোঝাবেন না, ভাষ্য রচনা করবেন না, তিনি হবেন একজন মেন্টর, তিনি লাইফ কোচ নন, তিনি লাইফ গাইড, তিনি এথিক্যাল কম্পেনিয়ন। শিক্ষক কেবলমাত্র যদি ছাত্রের উত্তর দেন, তাহলে ছাত্র হয়তো পরীক্ষায় পাশ করবে, কিন্তু তিনি যদি ছাত্রকে শিক্ষা চিন্তা করতে শেখান, তাহলে সে জীবনে প্রতিষ্ঠিত হবে। রবীন্দ্রনাথ এই জন্য শান্তিনিকেতন গ্রন্থে বারবার বলেছেন, শিক্ষার উদ্দেশ্য হলো স্বাধীন চিন্তার বিকাশ। কৃষ্ণমূর্তি বলেছেন, শিক্ষার কাজ হলো মানুষকে কি ভাবতে হবে তা কেবলমাত্র শেখানো নয়, কিভাবে ভাবতে হবে সেটা শেখানো। আর ছাত্রছাত্রীদের, তাদের কাছে আমাদের আবেদন, কিউরিসিটি হারিও না, বিস্মিত হতে ভুলে যেও না, প্রশ্ন করতে শেখো। যে প্রশ্ন করতে ভয় পায় সে কখনো বড় গবেষক হতে পারে না। নচিকেতা প্রশ্ন করেছিলেন, গার্গী প্রশ্ন করেছিলেন, ভারতীয় জ্ঞান পরম্পরার শুরু হয়েছে প্রশ্ন থেকেই। কম্প্যারিজন নয়, গ্রোথ। নিজেকে অন্যের সঙ্গে নয়, গতকালকের নিজের সাথে আজকের নিজেরকে তুলনা করো। এআই ব্যবহার করো, সমস্ত গ্যাজেটস যা দরকার সে অবশ্যই ব্যবহার করবে, কিন্তু তার উপর নির্ভরশীল হয়ে নিজের চিন্তা শক্তিকে হারিয়ে দিও না। তোমার মস্তিষ্কের সবচাইতে বড় শক্তি এটা নয় তোমার কত স্মৃতিশক্তি, তোমার মস্তিষ্কের শক্তি হচ্ছে তুমি কতটা সৃজনশীল, কতটা বিচার শক্তির অধিকারী, কতটা কল্পনা শক্তি, এগুলো হারিয়ে ফেলো না। আর অভিভাবকরা, আপনারা অবশ্যই আপনাদের সন্তানদের রিপোর্ট কার্ড তো দেখবেন, অবশ্যই দেখবেন, কিন্তু তার চোখের ভাষাটা পড়তে ভুলে যাবেন না। সেটা পড়ুন, সে হাসছে তো, সে প্রশ্ন করছে তো, সে বইয়ের বাইরের পৃথিবীকে জানতে চাইছে তো। মনে রাখবেন, যে শিশু ভয়ের মধ্যে, চাপের মধ্যে বড় হয়, সে অনেক সময় হয়তো বাহ্যিকভাবে সফল হয়, কিন্তু সে মানুষ হয় না। আর যে শিশু ভালোবাসা ও সম্মানের মধ্যে বড় হয়, সেই কেবলমাত্র মানুষ হয়। আজকে আমাদের বিদ্যালয়, সমস্ত শিক্ষাক্ষেত্র এমন একটা জায়গা হতে হবে যেখানে বিতর্ক হবে কিন্তু বিদ্বেষ হবে না, যেখানে অবশ্যই মতভেদ থাকবে কিন্তু শত্রুতা নয়, প্রতিযোগিতা থাকবে কিন্তু অসুস্থ প্রতিদ্বন্দ্বিতা নয়। ভারতীয় দর্শন আমাদের শিখিয়েছে, অনভদ্রা কৃতব ইয়ন্তু বিশ্বতঃ, অনভদ্রা ক্রতুব ইয়ন্তু বিশ্বতঃ। অর্থাৎ সব দিক থেকে শুভ চিন্তা আমাদের কাছে আসুক। এই গুরু পূর্ণিমার আধুনিক অর্থ কী? আজ গুরু পূর্ণিমায় আমরা কেবলমাত্র তো ফুল দেব না, এবং আজকে শিক্ষককে আমরা ফুল দেব। এই গুরু পূর্ণিমা অর্থাৎ আধুনিক অর্থে আমাদের টিচার্স ডে, তাই না?
আমরা তো বছরে একদিন ঘটা করে স্কুলে স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে টিচার্স ডে পালন করি, আমাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হোয়াটসঅ্যাপ ইত্যাদি মানে আমাদের যত বৈদ্যুতিন মাধ্যম আছে, সোশ্যাল মিডিয়া আছে, সব ভর্তি করে দিই। আজকে ফুল দিচ্ছি, আজকে ভালো ভালো কথা লিখছি, আজকে সম্মান জানাচ্ছি, পরদিনই আমরা শিক্ষকদের অসম্মান করছি, তাহলে সেই পূজা অর্থহীন। কিন্তু যদি নিজের জীবনে আমরা পরিবর্তন না আনি, তাহলে এই গুরু পূর্ণিমাও অসম্পূর্ণ। আজকে গুরু পূজা হবে সত্যকে সম্মান করা, মিথ্যাকে প্রত্যাখ্যান করা, জ্ঞানকে ভাগ করা, আর প্রশ্নকে স্বাগত জানানো। সারা জীবন শিক্ষার্থী হয়ে থাকার অঙ্গীকার করা। আজকে আমরা ভারতবর্ষের সীমানা তাকিয়ে যদি একটু বিশ্বের দিকে তাকাই, তাহলে দেখব সমস্ত বড় বড় চিন্তাবিদেরা চিন্তার স্বাধীনতাকে জাগিয়ে তোলার কথা বারবার বলেছেন। 2500 বছর আগে এথেন্সের রাস্তায় দাঁড়িয়ে সক্রেটিস প্রশ্ন করতেন, তিনি বক্তৃতা দিতেন না, তিনি প্রশ্ন করতেন, তিনি বিশ্বাস রাখতেন এডুকেশন ইজ নট দ্য ফিলিং অফ এ ভেসেল বাট দ্য অ্যাওয়েকেনিং অফ ইনকুইটি। বুদ্ধ তিনি কখনো এই কথা বলেননি, গৌতম বুদ্ধ তিনি কথা বলেননি আমার কথা অন্ধভাবে বিশ্বাস করো না, তিনি এই কথা বলেননি। তিনি বলেছিলেন এহি পস্পিকো, এসো নিজে দেখে বুঝে নাও। আর কালাম সূত্রে তিনি মানুষকে আহ্বান করেছিলেন শোনা কথা, প্রথা বা ব্যক্তির মর্যাদার কারণে কোনো মত কারো কাছ থেকে গ্রহণ করো না, তাকে বিচার করো, প্রশ্ন করো, অভিজ্ঞতায় যাচাই করো। এটাই হচ্ছে এভিডেন্স বেসড থিঙ্কিং, যা আধুনিক জগতে খুবই প্রচলিত কথা। কনফুসিয়াস, চীনের মহান দার্শনিক, তিনি বলেছেন বাই 3 মেথডস উই মে লার্ন উইজডম, ফার্স্ট বাই রিফ্লেকশন, সেকেন্ড বাই লিমিটেশন অ্যান্ড থার্ড বাই এক্সপিরিয়েন্স। চিন্তার অনুকরণ এবং অভিজ্ঞতা, চিন্তা, অনুকরণ এবং অভিজ্ঞতা, এই 3 পথের শিক্ষা কেবল মেধা বাড়ায় না, চরিত্র গড়ে তোলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিশ্বাস করতেন শিক্ষার উদ্দেশ্য মানুষকে মুক্ত করা। শান্তিনিকেতন প্রতিষ্ঠার মূল দর্শন ছিল প্রকৃতির মধ্যে শিক্ষা, আনন্দের মধ্যে শিক্ষা, সংলাপের মধ্যে শিক্ষা। বিবেকানন্দের কথা আমরা বহুবার বলেছি, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। কৃষ্ণমূর্তি, জিন্দ কৃষ্ণমূর্তি বলেছেন ইট ইজ নো মেজার অফ হেলথ টু বি ওয়েল অ্যাডজাস্টেড টু এ প্রোফাউন্ডলি সিক সোসাইটি। শিক্ষার উদ্দেশ্য হলো কিভাবে ভাবতে হয় তা শেখানো, কি ভাবতে হবে তা নয়, কিভাবে ভাবতে হবে সেটা শেখানো, কি ভাবতে হয় এটা স্থির করে দেওয়া নয়। ক্রিটিক্যাল থিঙ্কিং এবং ইন্ডিপেন্ডেন্ট লার্নিংয়ের কথা এরা বারবার বলেছেন। আমেরিকার শিক্ষা চিন্তাবিদ বিখ্যাত জন ডেউই তিনি বলেছেন এডুকেশন ইজ নট প্রিপারেশন ফর লাইফ, এডুকেশন ইজ লাইফ ইটসেলফ। ব্রাজিলের বিশিষ্ট শিক্ষা চিন্তাবিদ পাওলো ফ্রেইরে তিনি মুখস্থ ভিত্তিক শিক্ষাকে ব্যাংকিং মডেল অফ এডুকেশন বলেছিলেন। তিনি বলছেন শিক্ষক শুধু জমা দেবেন আর ছাত্র সেটা গ্রহণ করবেন, এটা প্রকৃত শিক্ষা নয়। তিনি সংলাপের বিশ্বাস করতেন। মার্থা নুসবাম, আধুনিক যিনি শিক্ষাবিদ দার্শনিক, তিনি সতর্ক করে বলছেন যদি শিক্ষা কেবল অর্থনীতির জন্য মানুষ তৈরি করে কিন্তু গণতন্ত্র, সহানুভূতি এবং মানবিকতা সেখানে শিক্ষা না দেওয়া হয় তবে সমাজ বিপদের মুখে পড়বে। এডুকেশন মাস্ট প্রডিউস রেসপন্সিবিলিটি সিটিজেন্স
not merely efficient workers. আমরা আমাদের দেখুন এই আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না, তবে আলোচনার স্বার্থে অবশ্যই বর্তমান সময়ে বেশ কিছু শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণা প্রতিষ্ঠানের গবেষণার মূল সিদ্ধান্তকে উল্লেখ করতে চাই, যারা এই বিষয়ে দীর্ঘ সময় ধরে নানান চিন্তা ভাবনা করে চলেছেন, এবং সেই সাথে দেখব এদের গবেষণালব্ধ সিদ্ধান্তের সাথে ভারতীয় শিক্ষা মানে ভারতীয় শাশ্বত শিক্ষা ব্যবস্থার কি আশ্চর্যজনক মিল। আপনারা ইউনেস্কোর নাম সবাই জানেন, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তাদের ফিউচার্স অফ এডুকেশন এই প্রতিবেদনে বলা হয়েছে শিক্ষক হতে হবে একজন হিউম্যান সেন্টার্ড, মানুষ কেন্দ্রিক, আর সেইটা হতে হবে শিক্ষা হবে হিউম্যান সেন্টার্ড, মানুষ কেন্দ্রিক, আর শিক্ষক হবেন লার্নিং ডিজাইনার এবং মেন্টর। OECD, অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, তাদের PISA, প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট, এই একটা দামি কাজে সেখানে মূল্যায়নে এটা আমরা দেখতে পাই ছাত্ররা বলছেন, তারা যেখানে ছাত্ররা নানান প্রশ্ন তুলতে ভয় পায় না, তাদের সম্মান কেউ নষ্ট করে না, ভুল করলে তাদের অপমানিত হতে হয় না, সেখানে ছাত্ররা কেবল ভালো রেজাল্টই করে না, তাদের মেন্টাল ওয়েলবিং, ক্রিয়েটিভিটি এবং প্রবলেম সলভিং স্কিলও উন্নত হয়। ইউনিভার্সিটি ক্যামব্রিজ এবং হার্ভার্ড গ্র্যাজুয়েট স্কুল অফ এডুকেশন, তাদের শিক্ষা গবেষণায় আমরা লক্ষ্য করছি বারবার উঠে এসেছে শিক্ষক ছাত্রদের মধ্যে সরাসরি সংলাপ, ডায়ালগের বিষয়টি। অর্থাৎ মুখস্থ বিদ্যা হতে প্রশ্ন এবং নতুন ভাবনার উন্মেষ, একটা ডায়ালগিক টিচিং। MIT, ম্যাসাচুসেটস ইনস্টিটিউশন অফ টেকনোলজি, তাদের বিভিন্ন গবেষণা, বিশেষ করে AI সংক্রান্ত গবেষণায়, সেখানে তারা বারবার পার্সোনালাইজড লার্নিংয়ের উপরে জোর দিয়েছেন। অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা, অতিরিক্ত অনুশীলনের সুযোগ ও মানবিক সম্পর্কের উপর তারা বিশেষ জোর দিয়েছে। বলছে এই তিনটি যদি না থাকে তাহলে কখনোই কোনো শিক্ষাই সম্পূর্ণ হতে পারে না এবং ছাত্রদের উন্নতি হতেই পারে না। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, WEF, তাদের ফিউচার অফ জবস একটি বিখ্যাত প্রতিবেদন, সেখানে তারা বলছেন কেবলমাত্র AI এর দক্ষতা দিয়েও হবে না, সেই সঙ্গে প্রতিটি মানুষের চাই অ্যানালিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং, কিউরিওসিটি, রেসিলিয়েন্স, লিডারশিপ এবং এমপ্যাথির উপর বিশেষ জোর তারা দিয়েছেন। আমাদের NEEP 2020 অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি, ভারতীয় জাতীয় শিক্ষা নীতি 2020 সালে শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা সেখানে বলা হয়েছে। তারা বলছে সেই NEP-র 2020 অর্থাৎ ভারতীয় জাতীয় শিক্ষা নীতিতে বলা হয়েছে 2020 সালের শিক্ষার উদ্দেশ্য হলো, লক্ষ্য করুন, হলিস্টিক ডেভেলপমেন্ট, যার কথা একটু আগেই আমরা আলোচনা করেছি, অর্থাৎ বুদ্ধির বিকাশ, নৈতিকতার বিকাশ, সৃজনশীলতার বিকাশ এবং অবশ্যই সংবেদনশীলতার বিকাশ। তাহলে লক্ষ্য করুন পৃথিবী কোথায় এসে দাঁড়িয়েছে। এই জায়গায় এসে আমাদের একটা নতুন করে ভাবনা যে দাঁড়াচ্ছে, সেই ভাবনার সাথে আমরা আমাদের ভারতবর্ষের জাতীয় ভাবনার যে শাশ্বত ভাবনা, যে শাশ্বত চিন্তা, তার একটা আশ্চর্য মিল কি লক্ষ্য করছি না? এটাই তো হচ্ছে আজকে সবচেয়ে
বড় কথা, এই যে গুরু পূজা, এটা একটা পূজা নয়, এটা একটা প্রতিজ্ঞা। কেন এই পূর্ণিমা? পূর্ণিমা হচ্ছে একটা পূর্ণতার প্রতীক, একটা আলোকের প্রতীক, অন্তরের অন্ধকার দূর করার প্রতীক। আমরা তো এই দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলি। কেন আজকে ব্যাসদেবের পূজা? কারণ তিনি কেবলমাত্র বেদকে বিভাগ করেননি, কেবলমাত্র মহাভারত রচনা করেননি, অষ্টাদশ পুরাণের সুসংহত একটা পরম্পরাকে রচনাও করেননি, এটাই মাত্র নন, তিনি ব্রহ্মসূত্র রচনা করে ভারতবর্ষের একটা দর্শনের একটা স্থায়ী ভিত্তি নির্মাণ করেছেন, এটাও মাত্র নয়, তিনি একজন নলেজ আর্কিটেক্ট। এইটা আমাদেরকে বুঝতে হবে। এই জিনিসটা যদি না তৈরি হতো তাহলে আমরা ভারতবর্ষের এই শাশ্বত জ্ঞানকে এমনভাবে পেতাম না। গুরু পূর্ণিমার আলোচনা ব্যাসদেবকে ছাড়া সম্পূর্ণ হতে পারে না। আর এই দিনটার নামই ব্যাস পূর্ণিমা। একটা প্রশ্ন করি, গুরু ব্যাসকে কেন আদিগুরু বলা হয়? এই নয় যে কথাগুলো আমরা বললাম, একটু আগে বললাম, কেবলমাত্র তিনি তাই করেছেন। তিনি একজন লেখক নন, তিনি একজন জ্ঞান সংগঠক। আজকে একটা পৃথিবীতে যে নলেজ ম্যানেজমেন্টের কথা বলি, আজ থেকে 1000 বছর আগে ব্যাসদেব ঠিক এই কাজটি করেছিলেন। বিপুল জ্ঞানকে তিনি সুসংগঠিত করেছেন। ইতিহাস, দর্শন, নীতি, সমাজচিন্তা, রাষ্ট্রচিন্তা, সমস্ত ধরনের শিক্ষার ভাবনা, জীবনযাত্রা, সেই সঙ্গে আধ্যাত্মিকতা, সব কিছুকে এক বৃহৎ সাংস্কৃতিক ধারায় তিনি যুক্ত করেছিলেন। আজকের ভাষায় তিনি ছিলেন নলেজ আর্কিটেক্ট, নলেজ ইন্টিগ্রেটর এবং সিভিলাইজড কিউরেটর। ভারতীয় ঐতিহ্যে একটা গভীর বিশ্বাস রয়েছে, জ্ঞান কেবল একটা গোষ্ঠীর সম্পত্তি নয়। মহাভারতে বলা হয়েছে, যদি হাস্তি তদন্যত্র জন্যহাস্তি না কুত্রচিৎ। অর্থাৎ এখানে যা আছে তা অন্যত্রও আছে, আর এখানে যা নেই তা কোথাও নেই। এটা কোনো অহংকারের কথা নয়। অনেকে এর ভুল ব্যাখ্যা করেন, কিন্তু মহাভারত এই অর্থে কথাটিকে উচ্চারণ করেন না। ব্যাসদেব এই অর্থে তিনি বলেননি। তিনি একটা আত্মবিশ্বাসকে এই শব্দের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন, একটা দীর্ঘ সমাজের একটা আত্মবিশ্বাসের কথা। মহাভারত তো কেবল যুদ্ধের কাহিনী নয়। মহাভারতে আমরা মন, নৈতিকতা, রাষ্ট্রনীতি, পরিবার, শিক্ষা, ক্ষমতা, দায়িত্ব, ধর্ম নিয়ে একটা বিশাল মানব অভিজ্ঞতার একটা বিশ্বকোষকে আমরা পাই। আমরা যে সমস্ত প্রতিষ্ঠানের কথা উচ্চারণ করেছি, হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ, AIT, IIT, IISc, MIT, এইসব প্রতিষ্ঠানের কথা আমরা বারবার বলি। তারা জ্ঞান সৃষ্টি করছেন, গবেষণা করছেন, নতুন প্রযুক্তি উদ্ভাবন করছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, জ্ঞান শুধু সৃষ্টি করলেই হয় না, জ্ঞানকে সংরক্ষণ করতে হয়, সমাজের কাজে লাগাতে হয়, জ্ঞানকে নৈতিকতার সাথে যুক্ত করতে হয়। এই 3টি কাজই ব্যাসদেব করেছিলেন। এই কারণেই তিনি কেবলমাত্র ঋষি নন, তিনি আমাদের প্রথম গুরু, আদিগুরু। তিনি একটি সভ্যতার নির্মাতা। এই জন্যে আজকের এই বিশেষ দিনে তাকে আমরা স্মরণ করি। আজকের সভ্যতা আমাদের শেখায়, আজকের শিক্ষা আমাদের শেখায় হাউ টু নো, আর ভারতীয় শিক্ষা দর্শন জিজ্ঞাসা করে হাউ টু বি। আজকের শিক্ষা জিজ্ঞাসা করে তুমি কি জানো, কি জানো। ব্যাসদেব প্রশ্ন করেন তুমি কে। আজকের শিক্ষা অনেক দক্ষ মানুষ তৈরি করে, ব্যাসদেব নৈতিক মানুষ তৈরির কথা যা বলেছেন, তিনি তারই আহ্বান জানিয়েছেন। একটা সমসাময়িক প্রশ্ন, আজ যদি ব্যাসদেব আমাদের সামনে উপস্থিত থাকতেন ধরুন, তাহলে তিনি AI-কে কিভাবে দেখতেন? কারণ ভারতীয় সভ্যতা তো কখনোই কোনো জ্ঞানের বিরোধিতা করেনি।
কারো বিরোধিতাই তিনি ভারতীয় সভ্যতা করেনি, কোনো প্রশ্নকর্তাকে অসম্মান করেনি, কাউকে পুড়িয়ে মারতে চাননি, কাউকে সমাজ থেকে বহিষ্কার করেননি। তিনি একটি প্রশ্ন করতেন ব্যাসদেব, এই প্রযুক্তি কি মানুষকে আরও সত্যনিষ্ঠ, আরও ন্যায়পরায়ণ, আরও সহানুভূতিশীল করে তুলেছে? যদি এর উত্তর হ্যাঁ হয় তাহলে প্রযুক্তি আশীর্বাদ, আর যদি না হয় তাহলে আমাদের আরও আত্মসমালোচনার তাৎপর্য। এই গুরু পূর্ণিমার প্রকৃত তাৎপর্য কি? তাহলে কি দাঁড়ালো এর তাৎপর্য? একজন গুরুকে শুধু প্রণাম করা নয়, ভারতীয় জ্ঞান ঐতিহ্যের প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন। ব্যাসদেবকে স্মরণ করা অর্থ তিনি আমাদের শিখিয়েছেন জ্ঞানকে সংগঠিত করতে, মানুষের কাছে পৌঁছে দিতে এবং সর্বকারী জ্ঞানের সাথে নিজের জীবনকে যুক্ত করে একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে। অনেক দীর্ঘ আপনাদের সাথে কথা বলেছি। আজকে পৃথিবীর সবচাইতে বড় সংকট, অর্থনৈতিক সংকট, পরিবেশ সংকট, যুদ্ধ সন্ত্রাস, তার থেকেও বড় সংকট মানুষ গড়ার সংকট। মানুষের অভাব নেই, কিন্তু প্রকৃত মানুষের বড়ই অভাব। এই জন্যই একজন প্রকৃত শিক্ষকের বড়ই প্রয়োজন, একজন প্রকৃত গুরুর। কারণ গুরু ক্যারিয়ার গড়েন না, তিনি ক্যারেক্টার গড়েন। আজকে আসুন এই গুরু পূর্ণিমার পবিত্র দিনে আমরা প্রত্যেকেই নিজেদের কাছে একটা প্রতিজ্ঞা করি। আমরা শিখব, আমরা প্রশ্ন করব, আমরা সত্যের অনুসন্ধান ছাড়ব না, মতের ভিন্নতাকে ঘৃণা করব না, সংলাপে রূপ দেব, প্রযুক্তিকে ব্যবহার করব কিন্তু প্রযুক্তির দাস হব না। আমরা একজন মানুষ হয়ে উঠব, একজন সাহসী মানুষ, যে অন্যকেও সাহস সঞ্চার করতে পারে, আর একটু আলোকিত হয়ে উঠব। আজকের এই বিশেষ দিনে আমরা আমাদের সমস্ত গুরুকে, যাদের কাছ থেকে আমরা শিখেছি, ভারতবর্ষ কেবল ব্যক্তি গুরুর কথা বলে না, মানুষ গুরুর কথা বলে না। আমাদের পুরাণে 24 ধরনের, অবধূতের 24 ধরনের গুরুর কথা বলা হয়েছে। সেখানে মানুষ গুরু থেকে এবং মানুষের বিভিন্ন স্তর, জ্ঞানী থেকে, শিক্ষিত থেকে, একেবারে সমাজের একেবারে অন্তঃস্থলে যারা পড়ে আছে, একজন বারবনিতা থেকে, শুধু তাই নয়, পাখি, ফুল, গাছপালা, নদী, পাহাড় সবাই আমাদের গুরু। কারণ প্রতিদিন, প্রতিক্ষণ আমরা কারো কাছ থেকে কিছু না কিছু শিখে চলেছি। আমাদের এই শেখার মনটা যেন উন্মুক্ত থাকে, আমাদের চোখ দুটো যেন বন্ধ না হয়, মনে যেন কোনো রকম গোঁড়ামি, কুসংস্কার বাসা না বাঁধে, আর যেন কোনো ভয়ের দ্বারা আক্রান্ত না হই, প্রশ্ন করতে যেন আমরা ভয় না পাই, কাউকে প্রশ্ন করার স্বাধীনতা থেকে যেন বাধা না দিই। এটাই হবে আমাদের গুরু পূর্ণিমার সবচাইতে সেরা তাৎপর্য, জীবনের সবচাইতে বড় পাওয়া। এবং এটাই হোক আমাদের আগামী পথ চলার পবিত্র দীপশিখা। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।